পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এইসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। চাঁদা দাবিকে কেন্দ্র করে রাজধানীর আদাবরে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঘটনার তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় আসন্ন সংসদ অধিবেশন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সংসদ অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন সেশন শুরুর কমপক্ষে 15 দিন আগে জারি করতে হয়। জাতীয় সংসদ সচিবালয় থেকে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে এবং প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করবেন। ইতোমধ্যে আগামী 12ই মার্চ সংসদ অধিবেশন আহ্বানের সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন, সেটা যেদিন সেশন হবে তার 15 দিন আগে কমপক্ষে প্রজ্ঞাপন করতে হয়। তো এই সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। তো মহামান্য রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেই মতে প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চে সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে আর রাজপথে নামার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সরকার শিক্ষা মন্ত্রণালয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং শিক্ষক কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। আজ দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, বাজেট সংক্রান্ত কিছু সীমাবদ্ধতা থাকলেও শিক্ষকদের অন্যান্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। নতুন বাজেটের সব বিষয়ে অন্তর্ভুক্ত না থাকায় তাৎক্ষণিকভাবে সব দাবি বাস্তবায়ন সম্ভব নয়, তবে সরকার এ বিষয়ে আন্তরিক। শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্ট সহ অন্যান্য আর্থিক বিষয় নিয়েও শিগগিরই বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। আজকে কিন্তু এই মন্ত্রণালয়ে ভিজিটার্স ফ্রি ডে, এখানে কোনো ভিজিটার্স আজকে ঢুকতে দেওয়া হবে না। আমাকে অথরিটি আমাদের সুপারিশের কারণে আপনাকে দিয়েছে। আবার বলছি, আপনার শিক্ষক কোথাও না কোনো মন্ত্রণালয়ে না গিয়ে, কোনো মন্ত্রীকে ফোরওয়ার্ড করে না দিয়ে স্পেশালি আপনাদের পারমিশন করানো হয়েছে। আপনারা আস্তে আস্তে চলে যাবেন, যেন আমি বলতে পারি যে আমাদের শিক্ষক যারা ডিসিপ্লিন শেখায় তারা ডিসিপ্লিন মেনে চলেছে। আমি আবারও আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। আপনাদের এই দাবি দেওয়া আমাদের মনে আছে, এটা বাস্তবায়ন করতে হবে। করার জন্য আমরা পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়ার কাজ আজকে এই দুপুর থেকে আমরা ওই মিটিংগুলো একটার পর একটা অর্গানাইজ করছি। আর সর্বশেষ কথা, দাবি ভূমিকা তো আপনাদের সাথে আছেই। ধন্যবাদ। শেরপুর 3 আসনে পুনর্নির্বাচন ও বগুড়া 6 আসনে উপনির্বাচন 14 এপ্রিলের আগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঢাকা 17 আসন থেকেও নির্বাচন করে জয়লাভ করেছিলেন। ফলে তফসিলের নিয়ম অনুযায়ী বগুড়া 6 আসনটি ছেড়ে দেন তারেক রহমান। এমতাবস্থায় বগুড়া 6 আসনটি শূন্য হিসেবে সেইখানে উপনির্বাচনের মাধ্যমে আবারও সংসদ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে গত 3 ফেব্রুয়ারি শেরপুর 3 আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে 4 ফেব্রুয়ারি ইসি আসনটিতে নির্বাচন স্থগিত ঘোষণা করে। এদিকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান পরিবর্তন নিয়ে জাতীয় সংসদ অধিবেশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। এ নিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেন, স্থানীয় সরকারের নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে হবে সংসদ তা নির্ধারণের পরই সিটি কর্পোরেশন ভোটের সিদ্ধান্ত নেবে ইসি। যশোর 1 আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এবং তার স্ত্রী তাহেরা সোবহার বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে প্রায় 62 কোটি 31 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আজ দুদকের মহাপরিচালক আক্তার হোসেন নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন,
সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের মাধ্যমে 1,47,89,688 টাকার স্থাবর এবং 43,95,00,000 টাকার অস্থাবর সম্পদ সহ মোট 45,42,98,000 টাকার সম্পদের তথ্য পাওয়া গিয়েছে। অন্যদিকে শেখ আফিল উদ্দিনের স্ত্রী মোসা তাহেরা সোবহার বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। তার নামে মোট 18,55,66,000 টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া যায়। জনাব শেখ আফিল উদ্দিন, সাবেক সংসদ সদস্য, যশোর কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 46,26,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট মোসাম্মদ তাহেরা শোভা স্বামী শেখ আফিল উদ্দিন কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 16 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। তার বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর 3 সাংবাদিক, বাংলা টিভির 1 সাংবাদিক সহ 5 জন। শনিবার রাত 8:30টার দিকে উত্তরা সেন্টার মেট্রো রেল স্টেশনের পূর্ব পাশে উত্তরা সেন্টার ফুড কোর্টের সামনে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন চ্যানেল এস-এর স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন ইমরান, সিটি রিপোর্টার সীমা প্রধান, রিপোর্টার শান্ত মাহমুদ এবং বাংলা টিভির সাংবাদিক মিজানুর রহমান ও ব্যবসায়ী আমিনুল ইসলাম। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত হয়ে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন সীমা প্রধান। ভুক্তভোগীরা জানান, দিয়াবাড়ি এলাকায় পেশাগত কাজ করছিলেন তারা। এ সময় স্থানীয় কিশোর গ্যাং 9 স্টারের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। বেধড়ক মারধর করার পাশাপাশি সাংবাদিকদের মোবাইল ফোন এবং মানিব্যাগ লুট করে নেয়। এছাড়াও ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা। এই ঘটনার পর অভিযুক্ত কিশোর গ্যাং লিডার নূর আলম এবং তার সহযোগী আলামিনকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে র্যাব 1 ও তুরাগ থানা পুলিশের সদস্যরা। সাংবাদিকদের উপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পেশাদার গণমাধ্যম কর্মীরা। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ইনকিলাব জিন্দাবাদ স্লোগান নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, মন্ত্রীর এই বক্তব্য ইতিহাস, ভাষাতত্ত্ব ও গণ আকাঙ্ক্ষার বাস্তবতাকে অস্বীকার করার শামিল। আজ এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানান। বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান সম্পর্কে মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা অসঙ্গত। তিনি উল্লেখ করেন, ইনকিলাব শব্দটি আরবি উৎস ভিত্তিক হলেও উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, স্বৈরাচার বিরোধী সংগ্রাম এবং গণ অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বহু দশক ধরে ব্যবহৃত হয়ে আসছে। ভাষা কোনো সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ নয়, বরং জনগণের ব্যবহারে তা সমৃদ্ধ ও বিকশিত হয়। এইদিকে টুকুর এই মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। আজ শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র হস্তান্তর করেন তিনি। যদিও মন্ত্রণালয় থেকে এখনো কিছু জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে। এর আগে নির্বাচনের পূর্বে এক সংবাদ সম্মেলনে উপাচার্য বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীলতার দিকে যাচ্ছে এবং প্রশাসনিক কার্যক্রমও ইতিবাচক অবস্থায় পৌঁছেছে। সে প্রেক্ষাপটে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 13 আসনের প্রার্থী মামুনুল হকের বিরুদ্ধে নির্বাচনের দিন কেন্দ্র দখল এবং বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ সকালে রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নির্বাচনের দিন সন্ত্রাসী হামলায় আহতদের চিকিৎসা পরিস্থিতি পর্যালোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।
এ সময় হামলায় আহত নেতাকর্মীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন প্রতিমন্ত্রী। এই হামলায় আহত হয়েছেন ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সমর্থক হায়দার আলী, যিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। এছাড়াও ১০০ নম্বর ওয়ার্ড বিএনপির সমর্থক শাহ আলম সহ আরও বেশ কিছু নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সংবাদ সম্মেলনে হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিতে গিয়ে বালু ব্যবসায়ীদের গুলিতে ৮ জন আহত হয়েছে। রোববার সকালে নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নবীনগরের মেঘনা নদীতে সামিউল ট্রেডার্স ইজারা নিয়ে বালু উত্তোলন করছে, কিন্তু বালু উত্তোলনকারীরা অবৈধভাবে নির্দিষ্ট সীমা ছেড়ে চরলাপাং গ্রামে এসে বালু উত্তোলন করে। সকালে বালু উত্তোলন করার সময় স্থানীয়রা বাধা দিলে পার্শ্ববর্তী রায়পুর উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পিড বোট ও নৌকায় করে আসা একদল বালু ব্যবসায়ীরা এলোপাথারি ছড়া গুলি ছুড়ে, এতে ৮ জন গুলিবিদ্ধ হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। রমজানের বাজার তদারকিতে গিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর ব্যবসায়ীদের দ্বারা প্রকাশ্যে হুমকি, মব সৃষ্টির চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রাজশাহী শাখা। রোববার নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় ক্যাব রাজশাহীর উপদেষ্টা লিয়াকত আলী বলেন, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া দীর্ঘদিনের সমস্যা। এ সময় নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। বাজার মনিটরিং শুধু প্রশাসনিক কাজ নয়, এটি জনস্বার্থ রক্ষার সাংবিধানিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনে বাধা দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি জানান। রাজশাহী মহানগরীর ৪১টি সাংগঠনিক ওয়ার্ডের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের পুনর্বাসনের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মহানগর যুবদলের একাংশের নেতাকর্মীরা। রোববার দুপুরে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের আন্দোলনে রাজশাহী মহানগর যুবদলের নেতাকর্মীরা আওয়ামী লীগের শাসনামলে জেল, জুলুম, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। সেই রাজপথের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে রাজশাহী মহানগরীর ৪১টি সাংগঠনিক ওয়ার্ডের কমিটিতে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করা হয়েছে। মানববন্ধন থেকে রাজশাহী মহানগর যুবদলের ৪১টি ওয়ার্ডে গঠিত নতুন কমিটিকে বাতিল করে অনতিবিলম্বে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়। পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং আইন প্রয়োগে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোনা। রোববার দুপুরে নেত্রকোনা পৌর শহরের প্রধান বাজার মেসুয়া বাজারে জেলা প্রশাসন ও চেম্বার অফ কমার্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নেত্রকোনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম। এ সময় নেত্রকোনা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ী নেতা দিদারুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রমজানের বাজার মনিটরিং শুরু করেছি। আমাদের রমজানের প্রথম আগের দিন থেকেই জেলা প্রশাসক স্যার এবং এসপি স্যার মিলে সচেতনতামূলক কার্যক্রম করেছেন, আর আমরা এখন এসেছি আইন প্রয়োগ করার জন্য। আমরা যে বিষয়গুলো দেখলাম যে কাঁচা বাজারের যে মূল চাহিদা অর্থাৎ লেবু এবং শসা, এগুলোর দাম প্রথম রোজার তুলনায় এখন কিছুটা কমেছে, এমনকি এটা সহনীয় পর্যায়ে আশা করি যে দ্রুতই চলে আসবে। আর ইফতার যে সামগ্রীগুলো সেগুলোর বিষয়ে আমরা মনিটরিং কার্যক্রম চালু রেখেছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনায় গণতন্ত্র, ন্যায় বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান। রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, জাতির মর্যাদা রক্ষায় শ্রমিক জনতাকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ফেডারেশনের সভাপতি SM লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, জাহিদুর রহমান কোচি ও গোলাম মাওলা মুরাদ সহ অন্যান্যরা। জামালপুরের পাথালিয়ায় জামালপুর শেরপুর সীমান্তে সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে
উভয় পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। রোববার সকালে জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষ অবস্থান নেয়। এতে যে কোনো সময় বড় ধরনের হতাহতের আশঙ্কা করছেন এলাকাবাসী। তারা জানান, জামালপুর শেরপুর সীমান্তের পাথালিয়ার চরে সরকারি জমি নিয়ে কৃষক মিরাজুল ইসলাম ও চান মিয়াদের মাঝে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছে। এর আগে জমি দখল নিয়ে শেরপুর জামালপুরের 6 জন নিহত হয়। প্রায় 1 বছর আগে মীমাংসার স্বার্থে শেরপুর ও জামালপুর প্রশাসন মিলে জমির সীমানা নির্ধারণ করে দেন। জমিতে উভয় পক্ষের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও সকালে পুনরায় দখল নিতে যায় তারা।